এবং আমরা কিন্তু এই পুরো খুনি চক্রকে আইডেন্টিফাই করতে পেরেছি কারা কারা এখানে আছে। হয়তো আমরা বলতে পারবো না এখন নাম, কোন ডিপার্টমেন্টের কোন উইংয়ের কোন কর্মকর্তা, তার পদবি, নাম, ঠিকানা, কারা কারা চক্রান্ত করেছে, গণমাধ্যমের কারা জড়িত ছিল, কারা কারা ডেইলি স্টার এবং প্রথম আলোতে অ্যাটাক করার উস্কানি দিয়েছে, এই পুরো চক্র কিন্তু আমাদের কাছে পরিষ্কার। অতএব এই জায়গা থেকে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের জায়গাটার খুব পরিষ্কার ডাইরেকশন চলে এসছে। হাদির মৃতদেহ কবরে শায়িত করা হচ্ছে, তখন আপনি ছুটে গিয়েছেন, সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন। হাদি সম্পর্কে আমরা কিভাবে মূল্যায়ন করব? ধন্যবাদ। প্রথমেই হচ্ছে যে আমরা হাদির জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়, তার শাহাদাতকে কবুল করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকের শহীদ হাদির এই জানাজা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, রাষ্ট্র বিনির্মাণের অনেক যে গতিপথ, তার ডাইরেকশন ঠিক করে দিয়েছে এবং ডাইরেকশনটাকে পরিষ্কার করে দিয়েছে। এখানে প্রথম ডাইরেকশন হচ্ছে যে দিল্লির আধিপত্যবাদের সাথে ন্যূনতম আপোষ যারা করবেন, তারা যে প্ল্যাটফর্ম থেকে করেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করেন, সুশীল, বুদ্ধিজীবী, গণমাধ্যম, সাংবাদিকতা, বিশ্ববিদ্যালয়, তারপরে শিক্ষাবিদ, যে যেখান থেকে করেন, এই দিল্লির গোলামি করে খেয়ে পরে বেঁচে থাকার দিন শেষ হয়ে গেছে। পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা দিল্লিতে আছেন তাদেরকে, এবং বাংলাদেশের প্রশাসনের ভিতরে যে লুকিয়ে থাকা দিল্লির গোলামরা আছেন বিভিন্ন স্টেটের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে, বোথ সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে, যে আপনারা দুষ্টামি করতে পারবেন, আপনারা বুলেট খরচ করতে পারবেন, কিন্তু দিন শেষে মানুষের এই আবেগ ভালোবাসাকে যদি দাম না দেন, এটাকে রিড করতে না পারেন, মূল্যায়ন করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে বাংলাদেশের আজাদি কম্প্রোমাইজড হয়ে যাবে। এবং আমরা কিন্তু এই পুরো খুনি চক্রকে আইডেন্টিফাই করতে পেরেছি কারা কারা এখানে আছে। হয়তো আমরা বলতে পারবো না এখন নাম, কোন ডিপার্টমেন্টের কোন উইংয়ের কোন কর্মকর্তা, তার পদবি, নাম, ঠিকানা, কারা কারা চক্রান্ত করেছে, গণমাধ্যমের কারা জড়িত ছিল, কারা কারা ডেইলি স্টার এবং প্রথম আলোতে অ্যাটাক করার উস্কানি দিয়েছে, এই পুরো চক্র কিন্তু আমাদের কাছে পরিষ্কার। অতএব এই জায়গা থেকে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের জায়গাটার খুব পরিষ্কার ডাইরেকশন চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে শহীদ ওসমান হাদিকে ঘিরে যেই কাজগুলো করবার চেষ্টা করা হয়েছিল গত কয়েকদিনে, সেটা হচ্ছে নতুন কিছু কাউন্টার বয়ান তৈরি করবার চেষ্টা করা হয়েছে। আপনি দেখেন যে ইনকিলাব সেন্টার অথবা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে গত এক সপ্তাহে আমরা যারা হাদির সহযোদ্ধা ছিলাম, ছোট বড়, আমরা কিন্তু সবাই বলেছি যে আমরা বিক্ষোভ করব, বিদ্রোহ করব, আমরা প্রতিবাদ করব, আমরা চ্যালেঞ্জ করব, সরকারের সমালোচনা করব, সবই করব, কিন্তু সহিংসতার কথা কিন্তু কেউ বলে নাই। তাহলে সাডেনলি প্রথম আলো, ডেইলি স্টারের ওখানে লোকজন গেল কিভাবে? কারা গেছে? তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে না কেন? কারা ওইখানে জিনিসপত্র পাইছে, কোন ম্যাটেরিয়াল দিয়ে সেটা করা হয়েছে? ধরেন তথাকথিত তৌহিদি জনতা, তথাকথিত এই হাদির অনুসারীরা যদি হয়, তাহলে তারা তো কম্পিউটার চুরি করতে যাওয়ার কথা না, ওখানকার সম্পদ চুরি করতে যাওয়ার কথা না। তাহলে এখানে তছনছ হয়েছে, আগুন লাগার পাশাপাশি তো ডাকাতিও হয়েছে, চুরিও হয়েছে। কাদেরকে দিয়ে করানো হয়েছে? এবং যাদের নাম প্রকাশিত হয়েছে, ছবি আসছে, এরা তো এখানে আসল মাস্টার মাইন্ড না। তাহলে সারা দুনিয়ার গ্লোবাল যে ট্রেন্ড আমরা দেখেছি ওয়ার অন টেররের সময়, আপনার মুসলমানদের বিরুদ্ধে যে চিরন্তন, ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যেই বয়ান দেখেছি 9/11-এর পর থেকে, তারপর থেকে আমরা দেখেছি আল কায়দা বানানো হয়েছে, লাদেন বানানো হয়েছে, তারপরে হচ্ছে আইসিস বানানো হয়েছে, বাগদাদির মতো ক্রিমিনাল বানানো হয়েছে। এই পুরো চক্রের রাজনীতি কিন্তু আমরা পুরোটা বুঝি, যে কিভাবে ফাঁদ পেতে, কিভাবে এনট্র্যাপ করে স্ট্রিং অপারেশন করতে হয়, একটা স্যাবোটাজ করানো হয় মূল ঘটনাটাকে আলাপ করবার জন্য, আড়াল করবার জন্য। সেই ফলস ফ্ল্যাগ অপারেশনের বাস্তবতাগুলো কিন্তু আমরা জানি। এবং এই প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, লাভ হয়েছে বাংলাদেশের ডিপ স্টেটের, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে চায় যে আপনি দেশ চালাইতে পারতেছেন না।
আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না, কারণ আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করছেন না। অতএব বাংলাদেশে দেখেন কেওয়াস লেগে গেছে। এই কেওয়াসের ভিতর থেকে এখন আমাদেরকে দায়িত্ব নিতে হবে। 111-এর ফর্মুলা তৈরি করবার চেষ্টা করতেছে এবং ডিপ স্টেটের প্রত্যেকটা এলিমেন্ট এই ঘটনাগুলোর সাথে জড়িত এবং আমরা ডিটেলস জানি এগুলো সম্পর্কে এবং সময় মতো আসবে। শুধুমাত্র ওই ছাত্রলীগের অমুক থানার তমুক, ও তো স্কেপগোট, ওকে তো বলির পাঠা বানানো হয়েছে। ওরে 10, 20, 50 লাখ 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে, ওর পরিবারকে বলে দিচ্ছে তোরে মৃত্যু পর্যন্ত তোর পরিবারের খানা পিনার ব্যবস্থা আমরা করব। ও তো আসলে একটা বস্তির ছেলেকে ওকে ইউজ করছে। কিন্তু পিছনের খলনায়কগুলো কারা এবং খলনায়কগুলো আসলে কি অ্যাচিভ করতে চায়, এই জায়গাটা শহীদ ওসমান হাদির পক্ষের যত মানুষ আছেন বাংলাদেশের, তাদের সবাইকে, যেটা আমরা বারবার বলি, আজাদির লড়াই হচ্ছে শত্রু সাপেক্ষে, রাষ্ট্র বিনির্মাণ হচ্ছে শত্রু সাপেক্ষে, এবং এইটা না বুঝে যদি আমরা কোনো ফাঁদে পড়ি, দিন শেষে ওই আজাদির লড়াইটা ক্ষতিগ্রস্ত হবে। এমন কিছু করা যাবে না যেটা দিন শেষে 111-এর সিচুয়েশন ক্রিয়েট করে, দিন শেষে আওয়ামী লীগের রাজনীতি, এবং এইটা সফল হইতে কোনোভাবে দেয়া যাবে না। আমরা আইনের মধ্যে থেকে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ করে যাব, সরকারের কাছে বারবার দাবি চাইব এবং যারা যারা এটার সাথে দায়ী তাদের বিচারের দাবি তুলব। কিন্তু কোনোভাবেই অস্ত্র হাতে তুলে নেওয়া, কোনো সহিংসতা তৈরি করা, স্যাবোটাজে অংশগ্রহণ করা, এই দালান সেই দালান, ওই বিল্ডিং সেই বিল্ডিং ভেঙে দেওয়া, এই প্রকল্পের ভিতরে ঢোকা যাবে না। এইটা হচ্ছে দিল্লির প্রকল্প। জি শিবলি ভাই, আজকে শহীদ ওসমান হাদির জানাজা পরবর্তীতে তার দাফন, এই সার্বিক আবহাওয়াটা যদি আপনি কেমন দেখলেন? আজকে ঘোষিত হয়েছে এই হাদির এই জানাজার ভিতর দিয়ে। হাদি আমাদের পূর্বপুরুষদের যে লড়াইয়ের যে ভাষা, হাদির সেই ভাষায় কথা বলতো। আমাদের লড়াই কিন্তু এই আজকের লড়াই না, হাদি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের উত্তরাধিকার। আমাদের এই লড়াই শুরু হয়েছে এই অঞ্চলে সিরাজদৌলার পতনের ষড়যন্ত্রমূলক যেই পরাজয় হয়েছিল সিরাজদৌলার, এবং সেই ষড়যন্ত্রে যারা অংশগ্রহণ করেছিল তারা তাদের যেই এই অঞ্চলে তাদের যেই প্রভাব, তার বিরুদ্ধে লড়াই করেছিল তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, মজনু শাহ। এদের লড়াইয়ের যে ভাষা ছিল, এদের লড়াইয়ের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ধীরে ধীরে এসে 47-এ এসে আমাদের যে পাকিস্তানের যে লড়াই, আমাদের মুসলমানদের বাসভূমির যে লড়াই, সেই লড়াইয়েরও একটা বিরোধিতা ছিল। আমরা সেই বিরোধিতার থেকে আমরা আমাদের মুসলমানদের জন্য একটা ভূখণ্ড পেয়েছিলাম। এর পরের লড়াই 71, সেখানেও ষড়যন্ত্র ছিল। এর আগে একটা লড়াই ছিল, বঙ্গভঙ্গ রোধ করতে চেয়েছিল যারা, কারণ সেদিন বঙ্গভঙ্গ রোধ করলে আজকের বাংলাদেশের উদয় হতো না। এই যে ধারাবাহিকতার লড়াই, এই লড়াই এসে ষড়যন্ত্রকারীদের হাতে যে পৌঁছেছিল সেটা হাসিনার ভিতর দিয়ে। হাসিনা তার যে রেজিম কায়েম করেছিল, সেই ঐতিহাসিক ষড়যন্ত্রকারীরা যাদের পতন হয়েছিল, সিরাজদৌলার পতনের, যারা সিরাজদৌলাকে পতন করেছিল, সেই ষড়যন্ত্রকারীরা, সেই ঘসিটি বেগমরা, হাসিনা তাদের প্রেতাত্মার হয়ে বাংলার শাসন ক্ষমতা, আমাদের দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে ভারতের কমপ্লিট তাবেদারি করেছে। এবং আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতা, 5ই আগস্টের এই স্বাধীনতা হাসিনার পতনের ভিতর দিয়ে আমরা সেই ঐতিহাসিক ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে ভারতীয় হেজিমনির পতন ঘটিয়ে আমরা 5ই আগস্ট এখানে কায়েম করেছিলাম। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র এখনও থেমে নাই। তারা আমাদেরকে গুপ্ত হত্যায় মেতেছে এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমাদের শত্রুরা যারা এই 16 বছর ধরে আমাদের উপর অত্যাচার, জুলুম, এমন কোনো অপরাধ নয় আমাদের উপর করেনি। তারা যে বসবাস করছে, তারা যে শেল্টার পেয়েছে হচ্ছে ভারতে, সেই ভারত থেকে তাদের কনস্পিরেসিতে হাদিকে হত্যা করা হলো। এবং ঢাকা শহরের প্রকাশ্য দিবালোকে শত শত সিসি ক্যামেরার ভিতর দিয়ে যেই খুনিকে আমরা দেখতে পাচ্ছি, যেই খুনি এখানে এসে তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে শেল্টার নিয়েছে, তারপর ধীরে সুস্থে আরামে সুন্দর করে বাংলাদেশ ত্যাগ করে আবার ভারতে আশ্রয় নিয়েছে, আমরা তাদের ধরতে পারলাম না। কেন হাদির খুনিদেরকে আমরা ধরতে পারলাম না এত লম্বা সময়? তাহলে আমরা যে বলি বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ হয়েছে, যে রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন প্রশাসন ফাংশন করে না, যখন প্রশাসন ঠিক মতো চলে না, যখন প্রশাসন রাষ্ট্রের জনগণের আকাঙ্ক্ষা মতো চলে না, তখন রাষ্ট্র ফেল করে। হাদির খুনিদেরকে এই রাষ্ট্র ধরতে পারে নাই, এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটার জবাব দিতে হবে রাষ্ট্রযন্ত্রকে, এটার জবাব দিতে হবে। এবং হাদির যে কথাগুলো আমরা বলতে পারিনি,
5ই আগস্টের পর আমরা সবাই থেমে গেছি, হাদি থামে নাই। হাদি অনর্গল বলে গেছে, হাদির ভাষাই হচ্ছে বাংলাদেশের ভাষা। যে কথা আমরা বলতে পারিনি সে কথা হাদি বলেছে। আজকে যে লক্ষ লক্ষ, হাদি একটা ছোট মানুষ ছিল, হাদি আজকে এত বড় হলো কেন? কারণ হাদির মুখের ভাষায় সারা বাংলাদেশের এই যে লক্ষ কোটি মানুষের, কোটি কোটি মানুষের ভাষা প্রতিধ্বনিত হয়েছে। আমরা যে বাংলাদেশ চাই, আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যে বাংলাদেশ আশা করেছিলাম, হাদি সেই বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। হাদির জন্য আজকে এত লক্ষ লক্ষ মানুষ তার জানাজা এসেছে, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষার জন্য। সুতরাং হাদি হচ্ছে এখন বাংলাদেশ, হাদি বাংলাদেশ, হাদির ভাষাই আজকের বাংলাদেশ। আমি ছোটবেলা আমি জিয়াউর রহমানের জানাজা আমি আসিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা আসিনি, কিন্তু আমার জীবনে আমি দুইজন নেতার জন্য আমি কেঁদেছিলাম। আমার তারুণ্যে, আমার কৈশোরে আমি জিয়াউর রহমানের জন্য কেঁদেছিলাম। তার জানাজার ছবি টিভিতে দেখেছিলাম, পেপারে দেখেছিলাম, এবং মানে মনে হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে বড় জানাজা মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আজকে এসে আমার মনে হলো না, আমাদের আরও একজন নেতা, যে নেতার জন্য আমরা কাঁদছি, সারা বাংলাদেশ কাছে। এবং এই জানাজায় আমি বলবো যে বাংলাদেশের হৃদস্পন্দন আমরা জানান দিয়ে দিয়েছি। এই জানাজায় মানুষের যেই আহাজারি, মানুষের যে কান্না, মানুষের যে দোয়া, হাদির ভিতর দিয়ে এবং হাদির মৃত্যুর ভিতর দিয়ে যেই বিস্ফোরণ ঘটলো, এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে সাহায্য করবে, এবং সেটাই বাংলাদেশের পথ দেখাবে। এটাই আমার অনুভূতি হয়েছে আজকের জানাজা থেকে। বাংলাদেশের ইতিহাসে কেমন ছিল আজকে, কি দেখলেন? প্রথম কথা তো এত অল্প বয়সে এত পরিমাণ মানুষকে নাড়া দিয়েছে, এবং তারা মোটামুটি সবাই, মানে শুধু অ্যাক্রস দ্য এইজ আর কি, মানে শুধু তরুণরা না, আপনার প্রত্যেকটা বয়সের মানুষকে তারা প্রচণ্ড রকম করে সে চিন্তায় নাড়া দিয়েছে। এবং পারহ্যাপস এটা হিস্টোরিয়ানরা লিখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার আগে পরে সম্ভবত এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে আর কারো হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো করেছিলেন, যে সম্মানের সাথে শির দ্বারা উঁচু করে বলতে পারাটা যে আমি বাংলাদেশি। এবং আমি একটা লেখাতে পড়েছি যে জিয়াউর রহমান যখন ভারতে গেছেন, মানে তাদের হিস্ট্রিতে এরকম ঘটনা ঘটেছে কি না যে বোথ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুইজন প্রেসিডেন্ট জিয়াকে রিসিভ করতে এয়ারপোর্টে এসছেন। মানে কতটুকু ভয় এবং সম্মান দুটা মিশ্রিত একটা জায়গা থাকলে এই লেভেলের রিসেপশন তারা দেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের বাংলাদেশের ইতিহাস শুধু অতীতের শহীদ জিয়া এবং শিবলি ভাই যেটা কারেক্টলি মানে পয়েন্ট আউট করেছেন, আমাদের আজাদির লড়াইয়ের যে ধারাবাহিকতা ছিল শত শত বছরের, এই আজাদির লড়াইয়ের মাঝখানের একটা কয়েক দশক আমাদের সাডেনলি আমরা বাঙালি হিসাবে মিস্টার বিনের মতো নাজির হয়েছি। আমার কোনো আত্মপরিচয় নাই, আমার ইতিহাস নাই, আমার আকপর নাই, আমার কোনো বিন নাই। আমাদেরকে সূর্য সেনার, ক্ষুদিরামকে, প্রীতিলতা ওয়াদ্দাদেরকে এবং তাদেরকে দেখবেন সবসময় সাইড লাইনে রাখা হয়, তাদেরকে এমনভাবে রাখা হয় যে তারা আসলে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না। সেই মিথ দিল্লির শুধু রাজনৈতিক না, সাংস্কৃতিক ফ্যাসিবাদের সেই মিথ, সেটা ভেঙে দিয়েছে শরীফ ওসমান হাদি। জি, শরীফ ওসমান হাদি কেন টার্গেটে পরিণত হলেন? হাদি বাংলাদেশের রাজনৈতিক একটা নতুন ভাষা নিয়ে এসেছিল। আপনি খেয়াল করবেন, হাদি তার এই নির্বাচনের প্রচারণায় হাদি বলছিল যে আমি যদি সংসদে যেতে পারি তাহলে বাকি সংসদ সদস্যরা কে কত চাঁদাবাজকে পোষে এবং কে কত টাকার চাঁদা তোলে, এই লিস্ট আমি প্রকাশ করে দিব। এটা একটা ভয়াবহ কথা। এবং হাদির নির্বাচনী যেই স্টাইল, যে ট্রেন্ড চালু করেছিল, এটাও একটা বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড। হাদি রিক্সা ভ্যানে চড়ে মসজিদে ফজরের নামাজ পড়ে মসজিদের একা একজন মানুষ দাঁড়িয়ে থাকে লিপলে, সে তার চেহারাটাও জানাতে চায় না, মানে দেখাতে চায় না ক্যামেরার সামনে। টাকার একটা বান্ডিল হাদিকে দেয়, ইয়ে করে দেয়। তো এই যে মানে আমাদের এখানে নির্বাচন মানে কি, কেউ জোর করে দেয় আর কেউ স্বেচ্ছায় দেয়। আমাদের এখানে নির্বাচন মানে কি, যে 100 কোটি টাকা বাজেট থাকে। আমি জানি আমাদের এক প্রার্থী যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, খুব কম টাকা সে নির্বাচনী প্রচারণার জন্য সে বরাদ্দ রেখেছে। সে টাকার পরিমাণ 100 কোটি টাকা। আমি খুব ক্লোজ এবং জানি, আমি এটা খুব মানে সত্য ঘটনা আর কি। 100 কোটি টাকা দিয়ে সে নির্বাচন করবে। সে জায়গায় হাদি রিক্সা ভ্যানে চড়ে, ওই ভ্যানের মধ্যে ঘুমিয়ে,
ফজরের মসজিদে মসজিদে যে সাধারণ মানুষের মধ্যে যেই নির্বাচনী প্রচারণার যে নতুন ট্রেন্ড চালু করেছে, এটা অনেকের জন্যই এটা খুব শুভকর ছিল না। ভাগ বাটোয়ারা করে নেয়, তাদের হাতে প্রচুর টাকা থাকে, তারা ভোট কিনে ফেলে, তারা ভোট কেন্দ্র কিনে ফেলে, যারা ভোটের সাথে যারা থাকে যেই অফিসাররা তাদেরকে কিনে ফেলে। ফলে দিন শেষে আমরা দেখি যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ তারা এবং তাদের মনোনীত প্রার্থীরা ভোটে যেতে তারা সংসদে এসে কথা বলে। সেখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কোনো আসলে স্টেক নাই, তারাই তাদের মতো করে রাষ্ট্র চালায়। তো এখন হাদি সেই জায়গায়, হাদি হচ্ছে একটা বিশাল একটা প্রতিবন্ধকতা। সুতরাং হাদির শত্রু যেমন ইন্ডিয়ান হেজিমনি, যারা এই দেশের সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে রাখতে চায়, এরা যেমন শত্রু, ঠিক তেমনি দেশের ভিতরে এই একটা যে এলিট, যে একটা টাকাওয়ালা এলিট, যাদেরকে আমরা পুঁজিবাদী বলি, পুঁজির মালিক যারা, তারাও হাদির শত্রু হয়ে তারাও হাদির শত্রু হয়ে উঠেছিল। তো হাদি হচ্ছে একটা ট্রেন্ড সেটার। এরপরে নির্বাচনী, আমার মনে হয় যে আগামী নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা, এইটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে কারা সেই পুঁজির মালিক এবং কারা এই রাষ্ট্রকে তার পুঁজির জোরে দখল করে নিতে চায়, এবং কারা হাদির মতো এই সংসদে দাঁড়িয়ে যারা এই দেশের ট্রু ভয়েস অফ বাংলাদেশ হয়ে উঠতে চায়। সো এই অর্থে হাদি আসলে সবারই প্রতিদ্বন্দ্বী, হাদি আসলে সবারই শত্রু, এক্সেপ্ট এদেশের সাধারণ মুক্তিকামী, স্বাধীনতাকামী, এই দেশের যারা আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাই, আমরা না দিল্লি, তাহলে তাদের আসলে এই বাণিজ্যের দিনটা আর সুখ থাকবে না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হাদি কি আগেই টের পেয়েছিল? সে তো তার শাহাদাতের আকাঙ্ক্ষা করেছিল এবং বলেছিল, যদি আমি রাজপথে দাঁড়িয়ে কোনো মিছিলে, কোনো স্লোগানে যদি শত্রু এসে আমাকে গুলি করে দেয়, তাহলে আমি শাহাদাত আলিঙ্গন করব। আমরা অবাক হয়ে দেখলাম যে তার মাত্র 8 বছরের একটি সন্তান আছে, 8 মাসের একটি সন্তান আছে। কোনো কিছুই হাদিকে পেছনে ফেরাতে পারল না। হাদি নিজেই সেই মৃত্যুর মুখে গেল। একটা বিষয় দেখেন, যে যদি রেভলিউশনারি হিস্ট্রি পড়েন তাহলে দেখবেন যে সব ঘরানাতেই আমরা এই ধরনের লড়াকু মানুষদের জীবনী পড়েছি। আপনার কিউবান বলিভিয়ান রেভলিউশন যদি পড়েন, ইরানের বিপ্লবের ইতিহাস যদি পড়েন, ইভেন বর্তমানে যে আপনার কাশ্মীরে, ফিলিস্তিনে যে আজাদির লড়াই চলছে গত কয়েক দশক ধরে, এখানেও দেখবেন যে আপনার অসম্ভব রকমের দুঃসাহসিক মানুষদের গল্পগাথা আছে। আপনি দেখেন যে গত কয়েক মাস আগে ইসরায়েল যে আপনার হেজবুল্লাহর প্রধানকে আপনার অ্যাসাসিন করলো, এবং আপনার যে হামাস আছে, যে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী সংগঠনগুলো আছে, তাদের প্রধানদেরকে বিভিন্ন জায়গাতে অ্যাসাসিন করেছে, এরকম একটা ধারণার জায়গাতে। আর যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, শাহাদাতে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, এই ধর্মে তো আপনার প্রচণ্ড রকমের করে এটার মর্যাদা দেয়া আছে। এবং আমাদের যে 4 খলিফা ছিলেন, 4 খলিফার 3 জনই কিন্তু শহীদ হয়েছেন। এবং খালিদ বিন ওয়ালিদ, যিনি খুব আফসোস করে বলতেন যে আমি এত যুদ্ধ করলাম, আমার শরীরে এত দাগ, কিন্তু আমাকে আজকে বিছানায় পড়ে কাতরায় কাতরায় মরতে হচ্ছে। এটা এমন একটা জায়গা যে ইসলামিক থিওলজির জায়গা থেকে এটা দেখানো হয়, ইটস এ ব্লেসিংস, যে চাইলেই কেউ এইটা পাবে না, এই মর্যাদার জায়গাটা পাবে না। এবং এইটা এমন একটা মর্যাদার জায়গা যে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে তার খুব কাছের মানুষ কারা হবে আর কি, যে যারা নবী রাসূল ছিলেন, যারা সিদ্দিকিন ছিলেন, যারা খুবই সত্যবাদী মানুষ ছিলেন, যারা শহীদ ছিলেন, আমলে সালেহ করেছেন, ভালো কাজ করেছেন, এমন মানুষগুলো তার কাছাকাছি থাকবে। তাই আলেম ওলামায়ে কেরামরা ইসলামিক থিওলজির জায়গা থেকে সবসময়ই এই শাহাদাতের মৃত্যুর কথা বলেন, বুঝান, এটার তামান্না যেন থাকে। এবং ভারতের হিন্দুস্তানের আজাদির লড়াইতেও আমরা দেখেছি যে মাল্টার বন্দিশালা যদি বইটা কেউ পড়ে, যে সেখানে দেখবেন যে প্রচুর আলেম ওলামায়ে কেরামরা যারা তুর্কি খেলাফত ধরে রাখার জন্য চেষ্টা করেছেন, মুঘল যে এম্পায়ার ছিল এটা ধরে রাখবার জন্য চেষ্টা করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, সেই রেশমি রুমাল মুভমেন্ট, আজাদির আন্দোলন যারা করেছেন, এরকম হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে আপনার আজকে ভারতের 2-3টা দ্বীপ আছে আপনার ভারত মহাসাগরে যে আন্দামান দ্বীপপুঞ্জ বলে, তো এই আন্দামানের বন্দিশালা, তারপরে মাল্টাতে ছিল, ব্রিটিশরা মাল্টাতে নিয়ে যেত ইউরোপে, তাদেরকে এই জায়গাগুলোতে রাখতো। তো
তো সেইখানেও আমরা দেখেছি যে এই সকল ওলামায়ে কেরাম, এই সকল বিপ্লবী আজাদির লড়াইয়ের পক্ষে যারা ছিলেন তারা সবসময় এই তামান্নাটা তারা ব্যক্ত করতেন আর কি। আর মুসলমানদের ভিতরে তো এমনি মৃত্যু ভয় জিনিসটা প্র্যাকটিক্যালি আসলে কাজ করে না, কারণ দিন শেষে ইটস এ জার্নি। আল্লাহ তাআলা দেখবেন, এই জন্য মুসলমানরা দেখবেন আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে উনি ইন্তেকাল করেছেন। যদিও পরিকল্পিতভাবে আমাদের বাংলা ভাষায় এই ইন্তেকাল শব্দটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, দেখবেন কিছু স্টুপিড ওয়ার্ড বলে, না ফেরার দেশে চলে গেছেন, তারপরে প্রয়াণ হয়েছে, এই রকম দেখবেন প্রচুর শব্দ বলে। ইন্তেকাল শব্দটার মানে হচ্ছে ট্রান্সফরমেটিভ, যে রুহু সে কখনো তার মৃত্যু হয় না, যে সে একটা লাইফ থেকে আর একটা লাইফে চলে যাচ্ছে, যে সে এই দুনিয়ার জীবন থেকে এখন পরকালের জীবনের ভিতর ঢুকে গেছে, কবরের স্টেশন, এরপরে হচ্ছে আখেরাত হবে তার। তো এই ইন্তেকাল শব্দের মধ্য দিয়ে যেটা হচ্ছে এই ট্রান্সফরমেটিভ জার্নি, এবং এই জার্নিটাই হচ্ছে আজকে ওসমান হাদি দুনিয়ার জায়গা থেকে ওই জার্নিতে এখন চলে গেছেন। যে আল্লাহ রসুল আপনিও কাঁদেন, মানে তারা মনে করেছিল আল্লাহ রসুল তো একটা সুপারম্যান টাইপের কেউ একজন, কিন্তু উনি তো আসলে রক্ত মাংসের মানুষ ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরই মতো মানুষ বলে দেবার জন্য। তো ওনার তো কষ্ট লাগেছে, ওনার ছেলে মৃত্যু হয়েছে, 2টা ছেলে ছিল, 2জন ছেলেই মারা গেছে। তো সেই জায়গায় অফকোর্স এই শোক আমাদের থাকবে, আমরা কষ্ট পাবো, কিন্তু এটা যেন কোনোভাবে মিসইউজের শিকার না হয়, এটা গুরুত্বপূর্ণ। এটাকে যেন কেউ এখন মিসগাইড না করে। আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে, শিবলি ভাইয়ের জায়গা থেকে, আপনারা গণমাধ্যমের জায়গা থেকে এই শোকটাকে একটা ট্রান্সফরমেটিভ পলিটিক্যাল জায়গাতে, একটা কালচারাল জায়গাতে নিতে হবে। তা না হলে যেটা হবে যে আমাদের শত্রুরা এইটাকে কেন্দ্র করে যেই মহাপরিকল্পনা করছে দেশকে অস্থিতিশীল করবার, সেইটা করবার চেষ্টা তারা করবে এবং করে যাচ্ছে। এবং ওইটাকে আমি বলি যে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একটা আছে যে আপনি ফলস ফ্ল্যাগ অপারেশনের জায়গা থেকে বোঝা যে হু বেনিফিটস, যেটা আপনি এর আগে প্রশ্ন করেছেন যে আমাদের থেকে কি আমাদের শত্রুরা আসলে তাকে ভালো চিনেছে, আসলে তাই চিনেছে। এই সকল কারণগুলোও ন্যায্য। অন্য কিছু কারণ এর সাথে আছে যে এই ঘটনা দ্বারা কে বেনিফিটেড হবে এখন, কারণ আমরা যারা সহযোদ্ধারা তো এই কাজ দিয়ে কোনো বেনিফিটেড আমাদের হয়নি। তাহলে বেনিফিশিয়ারি কে এই ঘটনার? এই ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করতে চাচ্ছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণিত করতে চাচ্ছে যে ইউনূস সাহেব দেশ চালাইতে পারছে না, ওনার প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, ওনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির উপর কোনো নিয়ন্ত্রণ নাই, অতএব উনি ফেব্রুয়ারি মাসে একটা ভালো নির্বাচন করতে পারবে না। এবং সেই যে আস্থাহীনতার সংকটটা দেখবেন বট বাহিনী গত 1.5 বছর থেকে কন্টিনিউয়াসলি বলছেন। আপনারাও আমাদেরকে প্রায় জিজ্ঞেস করেন যে ভাই নির্বাচনটা হচ্ছে কিনা, হবে কিনা। গত 16 মাস থেকে এই প্রশ্নটা দেখেন এতবার করা হয়েছে, করতে 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 একটা টিপিং পয়েন্টে নিয়ে আসা হয়েছে যে না, ইলেকশন তো হয়ে যাচ্ছে। তখন ওই গ্রুপটা চিন্তা করছে যে আর কি করা যায় যে মানুষের মধ্যে এই আশঙ্কাটা, শঙ্কাটা চরমভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো সেখানে কি করতে হবে? এমন একটা ঘটনা ঘটাইতে হবে যেই ঘটনাটার মধ্য দিয়ে সারা দেশবাসীর ভিতরে এই আস্থাহীনতা তৈরি হবে যে আসলে ইউনূস সরকার এই চার্জে নাই, সে আসলে দায়িত্বে নাই, সে আসলে ওই ভবনে বসে আছে। এটা হলো সব জায়গাতে দেখবেন যখন কোনো সাম্রাজ্য, জমিদারি পতন যুগের দিকে থাকে, সিক ম্যান অফ ইউরোপ বলতো, পরিকল্পিতভাবে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যৌথ বাহিনী যারা ম্যাজিস্ট্রেসি নিয়ে আছেন, কেন যেন সরকারকে ব্যর্থ করানোর জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করানোর জন্য প্রতিনিয়ত অ্যালাউ করছেন যে লেট ইট হ্যাপেন। আজকেও দেখলাম আপনার জানাজা শেষ, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান বের হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাবসলিউটলি যে কর্ডন ছিল মিলিটারির, তারা উইথড্র করে চলে গেছে। কোথায় এক্সিট, কোথায় লাশ কোথায় নেওয়া হচ্ছে, কোথায় যাবে না যাবে, কোনো ডাইরেকশন ছিল না ল এনফোর্সমেন্টের পক্ষ থেকে। মনে হচ্ছে পরিকল্পিতভাবে যে এইটা একটা ঘটনা যেটার সাইড 2-4টা ঘটনা ঘটানোর মধ্য দিয়ে আমরা আজকে হাদিকে নিয়ে আলোচনা করব না, ওইটা কেন হইল, কেন মাইক কাজ করছে না সেটা এখন আলোচনা করতে হবে। কারণ জানাজার অধিকাংশ মানুষ মাইকের শব্দ শোনে নাই, তাহলে কেন মাইকটা কাজ করলো না, কেন মাইকটা আপনারা টেস্ট করলেন না? কাদের উপর দায়িত্ব ছিল এই ধরনের একটা বড় ঘটনার পরে আপনি স্লোলি কফিনবাহী গাড়িতে লাখো মানুষ শ্রদ্ধা জানাতে জানাতে কবরস্থানে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, কেন সেটা আপনারা অ্যালাউ করলেন না? কেন তাদেরকে একদম র্যাপিডলি পথ চেঞ্জ করে অন্য পথ দিয়ে নিয়ে গেলেন?
তাহলে কি মানে হাদিকে ডাউনসাইজ করা এত বড় একটা হিস্টোরিক্যাল জায়গা, এবং আপনি গণমাধ্যমের কর্মী, আপনি জানেন আমরা যাই শরিক থাকবে এবং এইটার মধ্য দিয়ে, এবং গণমাধ্যমের অনেক জায়গায় দেখলাম ভাই সাংবাদিকরা বলছে ভাই আমি অমুক পয়েন্টে আছি, আমাকে একটু ইন্টারভিউ দিবেন, আমাদেরকে অনেক নক করেছে। তা আমরা পরে তো লাশ কফিন কোথায় কি আছে না আছে আমরা কোনো কুলকিনারা করতে পারছি না। পথে দিয়ে তাহলে নিয়ে পুরো যাওয়া হয়েছে। প্রসেসটাকে, যে একটা জাতীয়তাবাদী ঘটনা, দেশের আজাদির পক্ষের ঘটনা, আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের একটা এত বড় স্যাক্রিফাইস, সেইটাকে কিভাবে ছোট করে ফেলা। লক্ষাধিক মানুষ আসছে, মাইক কাজ করে নাই, মানুষ জানাজায় শরিক হইতে পারে নাই, বাস ট্রেনের ব্যবস্থা ছিল না এদিকে সেদিকে যাওয়ার, টোটাল ক্যাওয়াসের মধ্য থেকে দেখেন এদেশের মানুষ দেশকে কত ভালোবাসে, নিজ দায়িত্বে তারা শৃঙ্খলা মেনটেন করেছে। এবং গত 16ই ডিসেম্বর আমি একই দৃশ্য দেখেছি সাভারে স্মৃতিসৌধে যখন গেলাম, একজন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার, সিপাহী, জওয়ান কাউকে দেখি নাই। অথচ এটা কিন্তু আপনার জিওসি না 9th ডিভিশন যেটা আছে ওখানে সাভারে, সেই ক্যান্টনমেন্টের অধীনে এইটা অপারেট করার কথা, কিন্তু সেটা হয় নাই। ওকে, হাদি, আমরা তার চেয়ে অনেক বয়স আমাদের, কিন্তু আমরা তাকে কিছু দিতে পারলাম না, তাকে শেষ করে দিলাম বুলেটের আঘাতে। হাদি এত অল্প বয়সে আমাদের জন্য কি রেখে গেল? জুলাই আন্দোলনের ভিতর দিয়ে আমরা কিছু আইকনিক চরিত্র পেয়েছিলাম, আমরা কিছু লিডার পেয়েছিলাম। সত্যি কথা বলতে এই জুলাইয়ের আন্দোলনে ব্যক্তিগতভাবে আমি এদেরকে, এই ছাত্র নেতাদেরকে আমি নেতা মানতাম। আমি বলতাম ওরা যা বলে আমরা তাই ফলো করব, ওরা যা বলবে আমরা তাই ফলো করব। এইভাবে একদম নিঃস্বার্থভাবে তাদেরকে আমরা নেতৃত্ব তুলে দিয়েছিলাম এই জুলাই আন্দোলনে। আন্দোলনের সফলতার পরে আমরা দেখলাম কেউ কেউ ডিরেইল হয়ে, সেটা হচ্ছে হাদি। হাদি আমাদের জন্য আমাদের আগামী লড়াইটাকে সহজ করে দিয়েছে। আমরা আসলে এই লড়াইয়ের একটা আইকন খুঁজতেছিলাম, সেই আইকনটা আমরা অনেকের ভিতরেই প্রথম দিকে আমরা মানে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আশাভঙ্গ হয়েছে। কিন্তু হাদি আমাদের সে আশাটাকে জাগিয়ে রেখেছে। আমরা বিজয়ের পরে আমরা যখন সবাই বাদ বাকি আমরা যারা কালচারাল বিভিন্ন এরিনাতে কাজ করেছি, বা আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, যারা জুলাইয়ের পর আমরা ঘরে ফিরে গেছি, আমরা তাকিয়েছিলাম যে এই নেতৃত্বটা কে দেবে। সেই জায়গা থেকে হাদি আইকন হয়ে উঠেছিল। আজকে যে ব্যাপারটা ঘটতে পারতো, হাদির কালচারাল, হাদির মানে হাদি আমরা যে হিরো বলছি, যে আমাদের একজন হিরো দরকার ছিল, আইকন দরকার ছিল, আজকে সেই হিরোর একটা বহিঃপ্রকাশ ঘটতো। আমরা ইনকলাব মঞ্চের সাথে আমরা আজকে সকাল থেকে আলোচনা করছিলাম যে আজকে জানাজা শেষ হলে আমরা এই লাশবাহী এই ভ্যানটাকে আমরা ইনকলাব মঞ্চ কর্ডন করে রাখবো, এবং আমরা ধীর স্থিরভাবে আমরা মানে মিছিলের সঙ্গে, এবং এই জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে প্রপার সম্মান দিয়ে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের হিরোকে ধীরে ধীরে তার মানে কবরস্থানে নিয়ে যাবে, এরকম একটা পরিকল্পনা ছিল। তাতে কি হতো, এই জাতির মননে আজকের দিনের এই ঘটনাটা অনেক বছর টিকে থাকতো। আমি দেখেছি এক বাবা তার ছেলেকে, প্রায় 2-3 বছর বয়সী এক ছেলেকে কাঁধে করে নিয়ে কোনোরকমভাবে বলছে আমার ছেলেটাকে একটু ছুঁতে দাও হাদির লাশটাকে, কারণ এই ছেলে যেন ভবিষ্যতে বড় হয়ে হাদি হয়ে ওঠে। এরকম অনেক বাবার কাহিনী জানি। তো আমাদের যে আইকন দরকার ছিল, সেই আইকনটা আমরা পেয়েছিলাম হাদির ভিতর দিয়ে। হাদি মানুষের মনে কিভাবে, হাদি আমাদের আগামী লড়াইয়ের আইকন। হাদিকে নিয়ে এখন আমাদের অনেক কাজ আছে। আমি চাই, এবং গভর্নমেন্টের কাছে এই মুহূর্তে আমি এই জায়গায় বসে একটা দাবি তুলতে চাই যে আগামী স্বাধীনতা পদক হাদির নামে দেওয়া হোক। হাদির এই গৌরবজনক লড়াইয়ের এই মানে কাহিনী আমাদের বাচ্চারা পড়বে তাদের স্কুলে, আমাদের হাদিকে নিয়ে। এবং হাদির যেই কালচারাল লড়াই যে জন্য যে সেন্টার স্থাপন করেছিল, ইনকলাব মঞ্চের যে ইনকলাব সেন্টার যেটা সে করেছিল, সেটাকে আমাদেরকে এখন তার এই স্বপ্নের মতো করে সাজাতে হবে, এবং তাকে আমাদেরকে ওখানে ফুল সাপোর্ট দিতে হবে, যাতে ওখান থেকে আগামী বাংলাদেশের যেই কালচারাল লড়াই সেটা যেন ওখান থেকে হতে পারে। এবং হাদিকে অনেকে দেখুন, হাদির মতো একজন আমাদের এই বীর যোদ্ধাকে নজরুলের পাশে শায়িত করা হবে, এটার বিরোধিতা করার জন্য গতকাল থেকে অসংখ্য ফোন এসেছে আমার কাছে, যে না, তাকে যেন নজরুলের পাশে কবর দেওয়া না হয়। মানে এখনো কেউ চাইতেছে যে হাদিকে
যাতে ডাউন করে রাখা হয়, ছোট করে রাখা হয়। হাদির যেই বীরত্ব, হাদির যেই বিজয়, কিন্তু হাদির মতো করে আজ পর্যন্ত কেউ, সবাই গলা দিয়ে আবৃত্তি করে, হাদি হৃদয় থেকে আবৃত্তি করেছিল। হাদি হচ্ছে সেই বিদ্রোহী কবিতার সেই জ্বলন্ত একটা চরিত্র হচ্ছে হাদি। বিদ্রোহী কবির পাশেই কবি নজরুল যদি বিদ্রোহী রচিত হয়, তাহলে হাদি হচ্ছে সেই কবির কবিতা, হাদিই হচ্ছে বিদ্রোহী, হাদিই হচ্ছে সেই আমাদের আগামী লড়াইয়ের আইকনিক হিরো। চমৎকার। ঝালকাঠির একটি মাদ্রাসার থেকে উঠে আসা হাদি কিভাবে সমগ্র বাংলাদেশ হয়ে উঠলো আজকে? দেখেন, গত 16-17 বছরে আমরা যখন দুনিয়াব্যাপী 9/11 ন্যারেটিভসের মধ্যে ছিলাম, ওয়ার অ্যান্ড টেররের ডিসকোর্স, তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে লড়াই, এইখান থেকে দেখেন কোন কোন জিনিসগুলোকে আন্ডারমাইন করা হয়েছে। গত 5-6 দশক ধরে আমরা দেখেছি প্রত্যেকটা নাটকে, সিনেমাতে, যাত্রায়, থিয়েটারে, উপন্যাসে, গল্পে দাড়িওয়ালা লোকটা, টুপিওয়ালা লোকটা, পায়জামা পাঞ্জাবি জুব্বা পরা মানুষটা সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে দুষ্ট লোক, সবচেয়ে বদমাইশ টাইপের লোক। এই গত 5-7 দশকের পারসিস্টেন্ট যে কালচারাল ওয়ারটা আমরা দেখেছি, হাদি হচ্ছে সেই যুদ্ধের যে ফ্যাসাদ ছিল, যে মিরর ছিল, আয়নাটা ছিল, ওটা ভেঙে দিয়েছে। গণ অভ্যুত্থান একটা ভেঙে দিয়েছে, এবং এই গণ অভ্যুত্থানের চলমান ধারাবাহিকতায় ওই কালচারাল ফ্যাসিবাদের যে আয়নাটা ছিল ও ভেঙে দিয়েছে। ও মাদ্রাসায় পড়া ছেলে, ও আল্লাহ বিশ্বাসী ছেলে, ও পায়জামা পাঞ্জাবি টুপি পরা ছেলে, ও দাড়িওয়ালা ছেলে। কিন্তু আমাদেরকে গত 5-7 বছর ধরে এমন মানে প্র্যাকটিক্যালি একটা অবাস্তব ফ্যাসাদ তৈরি করে রাখছে আমাদের সমাজে, আমার কালচারাল অঙ্গনে। প্রত্যেকটা জায়গায় দেখবেন সবচেয়ে দুষ্ট খলনায়কগুলো হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, দুষ্ট মেম্বার, দুষ্ট চেয়ারম্যান, দুষ্ট বদমাইশ টাইপের লোক। এটা করার চেষ্টা করা হয়েছে, এবং তাদেরই প্রেতাত্মা কিছু ক্রিমিনাল, তারা আবার এখানে কবর যেন না দেয়া যায় সেজন্য তারা প্রতিবাদ করতে গেছে ওখানে। তাদেরকে আইডেন্টিফাই করে এক্সপোজ করা দরকার গণমাধ্যমের, যে এত এই দিল্লির এবং কলকাতার 20 সেনানীরা এরা কারা, এরা কোন কোন ভূমিকাটা রেখেছে বাংলাদেশে। অতএব সেই জায়গাতে হাদির উঠে আসার ভিতরে দেখবেন, হাদি যেহেতু আমার সাথে আমরা খুবই ক্লোজ ছিলাম, এবং ওকে বাহির থেকে যারা দেখছে কিন্তু ভিতরে চেনে না, কাছ থেকে দেখে নাই, ওরা আসলে বুঝবে না কত বিনয়ী, ভদ্র, একটা আপাদমস্তক নিরহংকারী একটা মানুষ ছিল। যে ওর বাইরের প্রতিবাদের ভাষা দেখে হয়তো মনে হইতে পারে সে ওইরকম ছিল, খুবই সাদামাঠা জীবনযাপন করতো। মাঝে মধ্যে ওর সেন্টারের ভাড়া বাকি পড়লে আমারে ফোন দিত যে ভাই সেন্টারের ভাড়া দিতে পারতেছি না। আমি 2-4 জায়গাতে ফোন করে চেষ্টা করতাম আমার পক্ষে যতটুকু হেল্প করা যায়। ও ডাক্তার দেখানোর টাকা থাকতো না, মাঝে মধ্যে চিকিৎসা করার টাকা থাকতো না, ওষুধ কেনার টাকা নাই, বাসায় বাজার করার টাকা থাকে না। এইরকম বাস্তবতার মধ্য থেকে সে বেড়ে উঠেছে, এবং ওই ভ্যালু সিস্টেমটাকে সে ধারণ করে। সাদামাঠা জীবন, আমার স্বপ্নটা আকাশের মতো বড় হবে, কিন্তু আমি নিজে হচ্ছে মাটির মতো থাকবো। এবং ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে তুমি এই পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার, তুমি এক পথিক। রুমি বলছে তোমার পাথেওটা হচ্ছে শুধুমাত্র তোমার কাফন, আর কিছুই তোমার পাথেওরা, কারণ ওটাতে দিয়েই শাউট করা হবে, তোমাকে ঢেকে দেওয়া হবে, তোমার কবরে ওই কাফনের কাপড়টা ছাড়া আর কিছু যাবে না। তো ও হচ্ছে একটা মানে গ্ল্যারিং এক্সাম্পল যে কিভাবে খুবই সাদামাটা মুসাফিরের জীবনযাপন করা যায়, এবং খুবই মানে অসচ্ছল কষ্টে জীবনযাপন করতো ছেলেটা, কিন্তু ভিশনের জন্য লড়াই করতো, সেন্টারটাকে কিভাবে বড় করা যায়। আমি শিবলি ভাইয়ের সাথে একমত যে তাকে একটা জাতীয় পুরস্কার যেমন দেওয়া দরকার ইমিডিয়েটলি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে বহু কালচারাল সেন্টারের জন্য যারা দিল্লির গোলামি করেছে এমন অনেক সেন্টারে জায়গা দেওয়া, ওর বিল্ডিং পর্যন্ত ট্যাক্স পেয়ারদের টাকায় করে দিয়েছে সরকার। অতএব ইনকিলাব সেন্টারের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে, কিন্তু মালিকানা নেওয়া যাবে না। তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে ইনকিলাব সেন্টারকে জমি দিতে হবে, যেন এই যে লেগাসি, এই যে আমরা হাদির শোককে শক্তিতে পরিণত করে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা যেন চালিয়ে যেতে পারি, এই লড়াইয়ের জন্য যত লজিস্টিক দরকার রাষ্ট্রের পক্ষ থেকে এইটা তাকে প্রোভাইড করতে হবে। এটা খুবই জরুরি। পরিবার কিছু চায় না, শুধু বিচার চায়, এবং সে তার সহযোদ্ধাদেরকে বারবার যেটা বলেছে, এই লড়াইটা যেন কেউ ক্যারি অন করে, চালিয়ে যায়।
আজাদির লড়াইটা যেন তার খুনের মধ্য দিয়ে থেমে না যায়। আমার জায়গা থেকে আমি লড়াই করব, শিবলি ভাইয়ের জায়গা থেকে শিবলির নাই, তারা সবাই যেন যার যার জায়গা থেকে একটা করে হাদি হয়ে যায়। সেটা আমি বারবার বলেছি যে আজাদির রক্ষার যে লড়াই, সেই রক্ষার লড়াইটাতে আপনি অংশগ্রহণ করা মানেই হচ্ছে আপনি হাদিকে সম্মান করছেন, আপনি হাদিকে ভালোবাসেন। যে প্রথম আলো ডেইলি স্টারের আর সায়নাটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি, তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি, এটা সত্য। এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারে, ফেয়ার এনাফ, আমিও দায় নিতে রাজি আছি। তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি, এবার হয় নাই, হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি, বলছি সংশোধিত হইতে হয় নাই। ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে, করে নাই, তাদের শয়তানি চালায় গেছে। কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত, বিএনপি, হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা, পুরা ভাষা আলাদা, এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা। আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট, কোনো পরিবর্তন নাই ডেইলি স্টার আর প্রথম আলো সাংবাদিকদের। তো এটা বলে মানুষদের মনে থাকে, মনে না থাকলেও আমরা মনে করাই দেব। এখন প্রশ্ন, ছায়ানটে কেন হামলা? ছায়ানট কি গান শিখায়? না, গান না, এটা তো আমি বয়ান তৈরির সফট পাওয়ার, এটা তো জনগণ চিনে। হাসিনা পলায় গেছে, এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে। 2024-এ 5ই আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো কাজ করেছে এরা? করা লাগলো নি, করে নাই। 2025-এ পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই, মানে এখন নাই, সার্থক হবেই মানুষ, দেশ, এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র, মানে সময়টা চলে গেছে, আবার আপাচট করে ফিরে আসবে। এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না, এই কান্নাকাটি ওদের থাকবে। এই গান তো করতে আসে নাই, রাজনীতি করতে আসছে। মাইক খাবে না? আমাদের হাদিও একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইনকিলাব মঞ্চ, ওরা তো মাইরাই ফেললো আওয়ামী লীগের লোক। তার পাল্টা তো আপনাদেরটা ভাঙচুর হইতেই পারে, মাইনা নেন। হাদিরা আসলে মারছে কে? হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে, এটা আমার শক্ত অনুমান। প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান। কেন কইছি? কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে। কিভাবে? একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া। ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়াট গল্প প্রচার করলো। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল, তার জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো? ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করেন। অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই, মানে বুঝিছেন? যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায়। পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে 2টা মোবাইল সিম কিনে ব্যবহার করে। বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি ব্যানে করছি না, সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই। ওয়াকারের পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে, তো এখন আর খুঁজে লাভ কি? ওয়াকারের পথ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে। এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে। বালককে বলছিল আইসে ডিবেট করতে, করে নাই। এই 3টা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়ায় গেছে।
এই ইন্ডিয়ার দালাল পদ বালক বাংলাদেশের জনগণের 1 নাম্বার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তবে একটা কথা সবাইকে একটু বলি, একটু শোনেন। শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত, আবেগে বিক্ষুব্ধ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, যেন একজন জুলাই যোদ্ধার বিরচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায়। এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরোয়া এবং আত্মঘাতী, যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর। এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না, কিন্তু তা হবে ধ্বংসাত্মক। দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের 2টা পত্রিকা জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল। পরিস্থিতির যেন আর অবনতি না হয়, মেহেরবানি করে সতর্ক থাকবেন। আমাদের তো সব কাজের দোষ। বিদেশি গণমাধ্যম চাইবে, ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে। এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য, হাদির শাহাদাত, তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যেয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। আরো দুঃখজনক হইল, গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা, দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কোনোভাবেই হাদির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে, ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে। জুলাই যেন কলঙ্কিত হয়, মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা পতিত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মডেলের কবজায় দেশকে আটকায় রাখবে। এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা, ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা। খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায়। আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না, অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে, প্রাণ হারায়। আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায়, কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায়। অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে, দৃঢ়ভাবে, শান্তভাবে, ধৈর্যের সাথে এবং অবিলম্বে। হাদির লড়াইকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ, মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে, সেই সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে। আমরা সেটা করবো ইনশাল্লাহ।